লোভী বক। একটা ঘন জঙ্গলে একটা পুকুর ছিল, আর তারই ধারে থাকতো একটা বক। ওই পুকুরের মধ্যে অনেক রকম মাছ আর অন্যান্য জলচর প্রাণীও থাকতো। অল্প বয়সে সহজেই সে শিকার করত, কিন্তু এখনো বুড়ো হয়ে গেছে, আর সেই স্ফূর্তির সঙ্গে আর মাছ ধরতে পারে না। আর তাই ওকে প্রায় দিনই না খেয়ে থাকতে হতো। একদিন সারা দিন ও একটাও মাছ পেল না। সন্ধেবেলায় খিদের চোটেও জোরে জোরে কাঁদতে থাকলো। কান্নার শব্দ শুনে ক্যাঁকড়া আর অন্যান্য মাছেরা জানতে চাইলো কি হয়েছে। ধূর্ত বক বলল, বন্ধুরা, আমি তোমাদের জন্য কাঁদছি। একজন জ্যোতিষী আমায় বলেছে এই পুকুর খুবই শীঘ্র শুকিয়ে যাবে। তোমাদের কি অবস্থা হবে গো? আমারও এখানেই জন্ম হয়েছে, কিন্তু তোমাদের সবার মৃত্যুর কথা ভেবে আমার দুঃখ হচ্ছে। এই চিন্তায় আমি খাবার দাবার সব ছেড়ে দিয়েছি। অবোধ মাছেরা বকের কথা শুনে ভয় পেয়ে গেল। ওরা ওর থেকে সাহায্য চাইলো। ও ভাই বক, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বড় আর বুদ্ধিমান, আমাদের বাঁচাও না, আমাদের সাহায্য করো। ধূর্ত বক এই সুযোগেরই তো অপেক্ষায় ছিল। ও সাহায্যের জন্য সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এখান থেকে কিছু দূরে অন্য বড় পুকুর আছে, আমি তোমাদের সবাইকে এক এক করে পৌঁছে দেবো ওখানে। শুনে মাছেরা আর অন্যান্য জলচর প্রাণীরা খুব খুশি হয়ে গেল, আর বককে ধন্যবাদ দিতে থাকলো। বুড়ো বক তার খাবার সমস্যা সুরাহা পেয়ে গেল। সাহায্য করার উদ্দেশ্যে ও এক একটা করে মাছ ওখান থেকে নিয়ে যেতে লাগলো। কিন্তু ও তো মোটেই সাধু পুরুষ ছিল না, সাহায্য করাটা তো নামমাত্র। মাছেদের ঘন জঙ্গলে একটা পাথরের উপর নিয়ে গিয়ে তাদের মেরে খেয়ে ফেলতো। এইভাবেই দিন কাটতে লাগলো। নতুন জায়গায় যাওয়ার আনন্দে সব মাছেরা ওকে হাত জোড় করে অনুরোধ করত তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। বুড়ো বক পেট ভরে খাবার পেতে আরম্ভ করলো, আর সে ছিল মহা আনন্দে। কিন্তু একদিন পুকুরের একটা কাঁকড়া ওকে জিজ্ঞেস করলো, আমি কতদিন ধরে আপনাকে অনুরোধ করছি আমায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি শুধু মাছেদের নিয়ে যান। আজ তো আমার পালা, তাই না? দয়া করে নিজের পিঠের উপর বসিয়ে আপনি আমায় ওই পুকুর অব্দি নিয়ে চলুন। ক্যাঁকড়াকে পিঠে বসিয়ে বক উড়তে থাকলো। ক্যাঁকড়া জিজ্ঞেস করলো, আচ্ছা বন্ধু, নতুন জায়গায় মাছেরা সব আনন্দে আছে তো? তখন বক ভাবলো, এই কাঁকড়া এখন আর আমার পিঠের ওপর থেকে কোথায় পালাবে? পুকুরের থেকে দূরে চলে এসেছি, একে সত্যি কথা বলেই দি। বেচারা। বক তখন হেসে বলল, কি রকম পুকুর শোনা? কোন পুকুর নেই, তুমি চিন্তা করো না, মাছেরা আমার পেটের মধ্যে সুরক্ষিত আছে। এবার তোমাকেও আমি নিজের খাদ্য বানাবো। ক্যাঁকড়া তখন বকের নিচতা ধরে ফেলল। ও তখন বকের লম্বা গলা মুচড়ে দিল। ধূর্ত বক সঙ্গে সঙ্গে মারা গেল। ক্যাঁকড়া পুকুরে ফিরে এসে সবাইকে বকের নিচতার কথা বলল। সবাই তখন ক্যাঁকড়ার প্রশংসায় পঞ্চমুখ, আর ওকে ধন্যবাদ দিল। অলস টিয়া। একটা ঘন জঙ্গলে একটা অশ্বত্থ গাছের উপর অনেক টিয়া পাখি থাকত। শিকারী কখনো ওদের ধরে নিয়ে যেত, কখনো ওদের বাচ্চাদের। তাই সবাই মিলে ঠিক করলো যে ওদের জায়গা পরিবর্তন করা দরকার। অনেকটা দূরে একটা তাল গাছ খুঁজে বার করলো। তাল গাছ লম্বা বলে শিকারীরা ওখানে অব্দি উঠতে পারত না। পাখিদের সর্বেসর্বা সবাইকে নিজেদের বাসা তৈরি করতে বললেন। নতুন জায়গা দেখে টিয়া পাখিরা বেজায় খুশি, আর খুশিতে টিয়া টিয়া করতে থাকলো। কিন্তু তাদের সর্বেসর্বা সতর্ক ছিলেন, আর নতুন জায়গার নিরীক্ষণ করতে লাগলেন। উনি দেখলেন যে ওই গাছের গায়ে একটা ছোট্ট লতা আছে। তখন তিনি সব টিয়াদের নিচে ডাকলেন, তাড়াতাড়ি নিচে এসো, এই গাছের গায়ে যে লতা আছে তাকে এখনই বার করতে হবে। সব টিয়া পাখিরা নিজেদের বাসায় বিশ্রাম করছিল।
ওরা ওখান থেকেই নিচের ওই লতাটাকে দেখতে আরম্ভ করলো আর বলল, মোড়ল মশাই, আপনি অযথা চিন্তা করছেন। এই ছোট্ট লতা আমাদের কি কষ্ট দিতে পারে? ওদের সর্বসর্বা ওই লতাটাকে উপড়ে ফেলার কারণ বোঝাতে লাগলো। আজ এই লতা খুব কচি, ওকে বের করা খুব সহজ, কিন্তু সব সময় ও এরকম থাকবে না। একদিন ও দড়ির মতো শক্ত হয়ে যাবে। একে এখনই বের করে ফেলতে হবে, নইলে পরে এই ধরে শিকারীরা উপরে উঠে আসবে, আমাদের বাসায় পৌঁছলে অনর্থ হয়ে যাবে। সব টিয়া পাখিরা নিজের নিজের বাসায় বসে আনন্দে দিন কাটাতে লাগলো। তারা কোনো রকম বিঘ্নতা চাইছিল না, আর মোড়লের কথায় কানই দিল না। রোজই বলতো কাল করব বলে পিছিয়ে দিতে আরম্ভ করলো। তাতে কি হলো, লতাটা ধীরে ধীরে বেড়ে উঠল, আর একদিন ওই লতা একটা শক্ত দড়িতে পরিণত হলো। এবার পাখিরা চেষ্টা করে ওই লতাটাকে উপড়াতে পারল না। একদিন ঠিক যেমনটি সেই সর্বেসর্বা ওদের সাবধান করেছিল, ঠিক তেমনটি হলো। একটা শিকারী ওখানে এসে ওই লতাটাকে দেখতে পেল। সেই লতার সাহায্যে সেই গাছে চড়ে উঠল, আর সব টিয়া পাখিদের বাচ্চাদের তুলে নিয়ে সে সেখান থেকে চলে গেল। সব টিয়া পাখিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিচ্ছুটি করতে পারল না। ওই ঘটনার পর সব টিয়া পাখিরা ওই গাছ ছেড়ে চলে গেল। ওরা বুঝতে পারল যে তাদের সর্বেসর্বার কথা শোনা ওদের উচিত ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। পায়রা আর পিঁপড়ে। কোনো এক সময়ের কথা, এক গাছে এক পিঁপড়ে থাকতো। একদিন খাবার সন্ধানে ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ পা পিছলে পিঁপড়ে জলে পড়ে গেল আর ভাসতে আরম্ভ করলো। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও! একটা পায়রা পিঁপড়েকে জলে ভাসতে দেখলো আর সাহায্যের জন্য চিৎকার করতেও দেখলো। তখন সে ভাবলো পিঁপড়েকে সে বাঁচাবে। পিঁপড়েকে সাহায্য করার জন্য একটা গাছের পাতা ছিঁড়ে জলে ফেলে দিল। ওই পাতার উপর বসে পিঁপড়ে অনায়াসে নদীর তীরে পৌঁছে গেল। পায়রা ওকে সাহায্য করেছে বলে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য পিঁপড়ে গাছের ওপর উঠতে লাগলো। গাছের ওপর উঠে পায়রার কাছে গিয়ে সে তখন বলল, ধন্যবাদ, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। এই কথা বলো না, ও তো আমার কর্তব্য ছিল। আমি তোমার কাছে ঋণী। কোনোদিন যদি তোমার সাহায্যের দরকার হয় আমাকে ডেকো। হ্যাঁ, নিশ্চয়ই মনে করব। ভগবানের কাছে আমি ঋণী যে উনি আমায় তোমার মতো বন্ধু দিয়েছেন। তারপর আনন্দের সাথে দুজনেই নিজের নিজের রাস্তায় চলে গেল। ওদের জীবনে সবকিছু ঠিকই চলছিল। একদিন যখন পিঁপড়ে নিজের খাবার নিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ ওর সামনে দুটো পা এসে দাঁড়ালো। ও অবাক হয়ে ওপরে মুখ তুলে চাইল। তখন সে দেখল একটা শিকারী দাঁড়িয়ে রয়েছে, তার হাতে রয়েছে তীর আর ধনুক। পিঁপড়ে এও দেখল যে শিকারী কারোর ওপর মনোযোগ দিয়ে নিশানা লাগাচ্ছে। পিঁপড়ে তখন তীরের দিশায় তাকিয়ে দেখল ওখানে ওর বন্ধু পায়রা। ও সঙ্গে সঙ্গে ভেবে নিল যে পায়রাকে ওকে বাঁচাতেই হবে। ও তখন শিকারীর পায়ে জোরে কুটুস করে কামড়ে দিল। শিকারী ব্যথার চোটে আর্তনাদ করে উঠল। শিকারীর একাগ্রতা ভঙ্গ হওয়ার জন্য তার তীর অন্যদিকে চলে গেল। পায়রা সাবধান হয়ে উড়ে গেল। কিছুক্ষণ পরে পায়রা পিঁপড়ের সঙ্গে দেখা করে তাকে বলল, ধন্যবাদ বন্ধু। এই তো আমার বন্ধুত্বের কর্তব্য। প্রথমে আমি ভাবছিলাম এত ছোট পিঁপড়ে কিভাবে আমায় সাহায্য করবে, কিন্তু ওটা আমার ভুল ধারণা ছিল। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ধন্যবাদ। সেই দিন থেকে দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল আর আনন্দে দিন কাটাতে থাকলো। বাঘ আর কাঠঠোকরা। একদিন তার শিকার করা মাংস খাওয়ার সময় এক বাঘের চোয়ালে হাড় ভেসে গেল। ও সেটা বার করার প্রচুর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারল না।
যতক্ষণ না এই হাড় বেরোবে আমি খাবার খেতে পারবো না। সময় কাটতে থাকলো আর ওই বাঘ কষ্টে ব্যথায় দুর্বল হয়ে পড়ল। এক কাঠঠোকরা ওই গাছের ডালে বসে সব দেখছিল। ও বাঘকে বলল, কি ভাই, কি হয়েছে? তোমার মুখে কি হয়েছে? একটু কাছে এসে দেখো ভাই। আরে হ্যাঁ, হাড়টা খুব বাজেভাবে ফেঁসে গেছে। আমি এটা বার করে দিতে পারি, কিন্তু তোমায় সবসময় নিজের শিকার থেকে আমাকে ভাগ দিতে হবে। বাঘ মাথা নাড়িয়ে সম্মতি দিল। কাঠঠোকরা বাঘের মুখ থেকে হাড় বার করে আবার গাছের উপর উড়ে গিয়ে বসল। কিছুক্ষণ পরই বাঘ একটা পশু শিকার করলো। আরে শোনো তো, তুমি যে কথা দিয়েছিলে তা ভুলে গেলে? আমার ভাগ আমায় দাও। বাঘ কাঠঠোকরাকে না চেনার ভান করে বলল, তুমি কে? আমি কেন তোমার শিকারের ভাগ দেব? কাঠঠোকরা অবাক হয়ে গেল। কি অকৃতজ্ঞ বেঈমান! উপকারের কথা ভুলে গেলে? আমি তোমার মুখ থেকে হাড় বের করেছিলাম, এত তাড়াতাড়ি তা ভুলে গেলে? বাঘ জোরে জোরে হাসতে লাগলো। বন্য জন্তুর উপর বিশ্বাস? আমি চাইলে সহজেই তোমায় মারতে পারতাম। তোমার ভাগ্য ভালো যে হাড় বার করার সময় আমি তোমায় শিকার করিনি। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, কিন্তু আমিও দুর্বল নই। ভুলো না যে আমার ধারালো ঠোঁট আছে। বাঘ কাঠঠোকরাকে না দেখার ভান করে কিছুই দিল না। আমার ভাগেরটাও খেয়ে আরাম করে ঘুমোচ্ছে। মজা দেখাচ্ছি, দাঁড়াও। কাঠঠোকরা নিচে নেমে এসে বাঘের একটা চোখ তার ধারালো ঠোঁটের সাহায্যে ঠুকরে ফেললো। বাঘের চোখ থেকে রক্ত বইতে আরম্ভ করলো। ব্যথার চোটে চেঁচাতে লাগলো। ওরে নির্দয়ী, তুই আমার চোখ নষ্ট করলি। ও ধূর্ত ছাগল। একদিন এক জঙ্গলে একটা ক্ষুধার্ত নেকড়ে খাবার সন্ধানে এখানে ওখানে ঘুরছিল। সে দেখল যে পাহাড়ের নিচে একটা সবুজ মাঠ। তার মধ্যে সে দেখতে পেল একটা হৃষ্ট পুষ্ট ছাগল ঘাস খাচ্ছিল। বাহ, মনে হয় খাবার ব্যবস্থা হয়ে গেল। নেকড়ে আস্তে আস্তে ওর দিকে এগোলো। সতর্ক থাকার জন্য ছাগল নেকড়ের উপস্থিতি বুঝতে পেরে বলল, তোমাকে তো ভীষণ দুর্বল আর ক্ষুধার্ত মনে হচ্ছে। তুমি যদি আমাকে খাও তাহলে আমি খুশি হব। কাউকে বাঁচানোর জন্য অন্যের জীবন উৎসর্গ করতেই হয়। এই কথা শুনে নেকড়ে আশ্চর্য হলো। তুমি তো ভীষণ দয়ালু গো। তো তুমি আমায় খাবে কি করে? আমি তো খুব বুড়ো। এক কাজ করো, তুমি এখানে মুখ হাঁ করে দাঁড়িয়ে থাকো, আমি ওর পাহাড় থেকে দৌড়ে সোজা তোমার মুখের মধ্যে ঢুকে যাব। তখন তুমি আমায় গিলতে পারবে, ঠিক আছে? ওই বোকা নেকড়ে ছাগলের কথা মতো নিচেই দাঁড়িয়ে রইল। চালাক ছাগল পাহাড়ে উঠে পড়ল। ওখান থেকে দ্রুত গতিতে নেকড়ের দিকে দৌড়ে আসলো। নেকড়ে ওখানে বোকার মতো দাঁড়িয়েছিল। তারপর ছাগল ও শিং দিয়ে যেই গুঁতো মারল, নেকড়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর ছাগল প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পগার পার। খরগোশ আর সজারু। নর্মদা নদীর তীরে ছিল এক ঘন জঙ্গল। ওখানকার প্রাণীরা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া করত। আমরা সব সময় ঝগড়া করি। আমাদের কেউ রাজা নেই যে আমাদের বিচার করবে। হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের একটা রাজা থাকা উচিত। কিন্তু রাজা হবেটা কে? আবার ঝগড়া শুরু হলো। আমি রাজা হব। আরে না, আমি রাজা হব। না, রাজা তো আমার হওয়া উচিত। এক বুড়ো শেয়াল কিছুদিন আগেই সে জঙ্গলে এসেছিল। সে তার গুহা থেকে গজরাতে গজরাতে বেরিয়ে এলো। এই আওয়াজটা কিসে? একটু বাইরে গিয়ে দেখি তো। জঙ্গলের পশুরা শেয়ালকে দেখতে পেল। আর যদি শিয়ালকে আমরা রাজা বানাই তাহলে কেমন হয়? এটা ঠিক হবে। যখন ওই বুড়ো শেয়াল ওদের কাছে এলো, আমরা একজন রাজা চাই। আপনি কি আমাদের রাজা হবেন? কি ভাগ্যের কথা! আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে আমার খারাপ দিন শেষ হলো।
আমার কোনো অসুবিধা নেই। দেখো, আমি হিংসার বিরোধী। কোনো কথা সম্পূর্ণ জানার পরই যদি আমার মনে হয় তবেই আমি দোষীকে মৃত্যুদণ্ড দেব। সব প্রাণীরা প্রসন্ন হলো। মহারাজ, হিংসা বিরোধী তো আমরাও, কিন্তু এক ন্যায়প্রিয় রাজাই অপরাধীকে যোগ্য শাস্তি দিতে পারে। আচ্ছা, তাহলে ঠিক আছে। পরের দিনই খরগোশ আর সজারুর মধ্যে ঝগড়া বাঁধল। এই গর্তটা আমার। না, এটা আমার, কারণ এটা আমি সব থেকে আগে দেখেছি। তুমি দেখে থাকতে পারো, কিন্তু আমার বাবা এটা আগে তৈরি করেছিলেন। তোমার বাবা এটা তৈরি করেছিলেন তো কি হলো? উনি তো এটা ছেড়ে চলে গেছিলেন। আচ্ছা ঠিক আছে, চলো আমরা রাজার কাছে যাই। বিচারের জন্য দুজনেই ওই বৃদ্ধ শেয়ালের কাছে গিয়ে উপস্থিত। মহারাজ, ন্যায় করুন, আমাদের বিচার করুন। কেন? কি হলো? দুজনেই একসঙ্গে নিজেদের ঝগড়ার বিষয় নিয়ে শেয়ালকে বলতে আরম্ভ করলো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি বুড়ো হয়ে গেছি, কানে ভালো করে শুনতে পাই না, একটু কাছে এসে বলো। দুজনেই নির্ভয়ে শেয়ালের কাছে এগিয়ে গেল। শিয়াল বাবাজি একসাথে দুজনকে ঝাপটা মেরে খেয়ে ফেললো। দুজনেই নির্ভয়ে শেয়ালের কাছে এগিয়ে গেল। শিয়াল বাবাজি একসাথে দুজনকে ঝাপটা মেরে খেয়ে ফেললো। বুলবুল আর সারস পাখি। অনেকদিন আগের কথা। সারস পাখিদের রাজা ছিল, কিন্তু ছোটখাটো অন্যায়ের জন্য ও ছোট ছোট পাখিদের প্রাণ নিয়ে নিত। এই কারণে সব পাখিরা মিলে নতুন রাজা চয়নের কথা ভাবতে লাগলো। ওরা বুলবুলকে উপযুক্ত মনে করল। ও রাজার মতোই দেখতে। হ্যাঁ, ও চাইলে আমাদের কোনো রকম কষ্ট দিতে পারবে না। কিন্তু এ কথা সারসকে কে বলবে? ও কখনো রাজি হবে না। আমার কাছে একটা উপায় আছে। কাঠঠোকরা, আমার সাথে এসো, তোমার সাহায্যের দরকার। কিছুদিন পরে মহারাজা, আমরা সবাই আপনার ক্ষমতার পরীক্ষা নিতে চাই। একটা মোটা ডালে বসে আপনাকে ওটা ভাঙতে হবে। যদি আপনি না পারেন, তাহলে যে ভাঙবে সে আমাদের রাজা হবে। বলো, আমায় কোন ডালে বসতে হবে? ওই ডালে। আমি ছাড়া ওই ডাল আর কে ভাঙতে পারবে? চলো। সারস পাখি নিজের পূর্ণ শক্তি লাগিয়ে উড়ে গিয়ে ওই ডালে বসলো, কিন্তু ওই ডাল কিছুতেই ভাঙল না। যে এই পরীক্ষায় ভাগ নেবে তাকে এতটাই মোটা ডালে বসতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী বুলবুল। ওই ডালটা ঠিক আছে, মোটা খুব, তাই তো? ঠিক আছে, ওই ডালটা আগের থেকেও মোটা। বুলবুল যদি ওটা ভাঙতে পারে। যখন বুলবুল ওই ডালে বসলো, ডাল ভেঙে গেল। আরে, এটা কি করে হলো? ও ওই ডালটা ভেঙে দিল। সারস পাখি নিজের হার মেনে ওখান থেকে চলে গেল, আর বুলবুল পাখিদের নতুন রাজা হয়ে গেল।